কাঁচা ফুলে সজ্জিত বাসর ঘরে আধ হাত ঘোমটা টেনে বসে আছি নীলি। বাইরে প্রচণ্ড শীত, দাঁতে দাঁতে বাড়ি খাবার উপক্রম। নেলির ইচ্ছে হলো শাড়ি গহনা না পাল্টেই লেপ মুড়ি দিয়ে শুয়ে ঘুমোতে, কিন্তু অভিরূপের জন্যে হলো না। বাসর ঘরে নববধূ ফেলে কোথায় কোন রাজকার্য হাসিল করছে কে জানে। ঘুমভলা চোখে বার কয়েক হামি তুলল নেলি, এরপর হাঁটু ভাঁজ করে তাতে কপাল ঠেকিয়ে চোখ বুঝল। সারফারাজ আর অভিরূপ মুখোমুখি দাঁড়িয়ে। অভিরূপের হাতে একটা প্যাকেট গুজে দিয়ে সারফারাজ বুক উঁচিয়ে বলল, বিড়াল কিন্তু আজই মারতে হবে বুঝলি, নয়তো পুরুষ মানুষের দাম থাকে না। অভিরূপ ভ্যাবলা কান্তের ন্যায় শুধালো, বিড়াল না মারলে কি হবে? সারফারাজ ইতিঅতি তাকালো অভিরূপের প্রশ্নে, এরপর ফিসফিস করে বলল, নয়তো আজীবন তোকে কথা শোনাবে, তোর ক্ষমতা নিয়ে উঁচু গলায় কথা বলবে। মেয়েদের সামনে যত ক্ষমতাবান থাকা যায় ততই মঙ্গল বুঝলি। অভিরূপ তাজ্জব হয়ে জিজ্ঞেস করল, তুই বিড়াল মেরেছিলি? চরসূচক শব্দ উচ্চারণ করে সারফারাজ চোখ টিপল, এরপর বলল, শুধু বিড়াল না বদ্দা, আরও অনেক কিছু মেরেছি। ওসব জেনে তোর লাভ নেই। অলমোস্ট 12টা বেজে গেছে। তোর যেই বউ গিয়ে দেখবি ঘুমিয়ে পকাত। বিড়াল মারতে চাইলে তাড়াতাড়ি বইয়ের কাছে যা, আর বিড়াল না মেরে রাতভর মশা মারতে চাইলে এখানে দাঁড়িয়ে থাক। আমি গেলাম। অভিরূপকে আর কোনো কথা বলার সুযোগ দিল না সারফারাজ। বড় বড় পা ফেলে চলে এলো। বিয়ে খেয়ে রূপকথা তার মা বাবার সাথে বাড়ি ফিরে গেছে। কমিশনার বেটা বদের হাড্ডি, আর একটু দেরি হলেই আর গেট খুলবে না। ইদানিং বউ ছাড়াও ঘুমানো যায় না। তন্মধ্যে হাড় কাঁপুনি শীতের রাত। এমন নিষ্ঠুর রাতে বউ ছাড়া থাকা তো দূর, কল্পনা করলেও বুক হুতাশনে পড়ে। কিন্তু কমিশনারের ধান্দা একটাই, কি করে সারফারাজকে কষ্ট দেয়া যায়। সারফারাজ চোখের আগাল হতেই তপ্ত শ্বাস ফেলে বাড়ির ভেতরে ঢুকল অভিরূপ। বাড়িখানা একদম শুনশান নীরব। অভির মা অসুস্থ মানুষ। বিয়ের কাজ শেষ করেই তিনি ঘরে গিয়ে দুয়ার দিয়েছেন। অভিরূপের ছোট বোন অন্তু নেলিকে অভির ঘরে দিয়ে নিজেও তার ঘরে গিয়ে দুয়ার দিয়েছে। এই শহরে অভিরূপদের কোনো আত্মীয় স্বজন নেই। গ্রামে দূর সম্পর্কের এক চাচা আছে শুধু। ভদ্রলোক পা ভেঙে ঘরে বসে আছেন, তাই বিয়েতে আসতে পারেনি। আপাতত নতুন দম্পতিকে কোনো প্রকার বিরক্ত বা অস্বস্তিতে ফেলার মতো কেউ নেই এই বাড়িতে। নিঃশব্দে সিঁড়ি মারিয়ে নিজ কক্ষের সামনে এসে হাজির হলো অভি। বুকটা কেমন তোলপাড় করছে আজ। পাগলি মেয়েটা আজ অভির দখলে। মনে কেমন এক অদ্ভুত ভালো লাগা মিশ্রিত সুখ ভেসে বেড়াচ্ছে। দরজায় অল্প কড়া নেড়ে গলা খাঁকড়ে দিল অভিরূপ। এরপর দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। আলোকিত কক্ষে প্রবেশ করে বিছানার পানে তাকাতেই সারফারাজের বলা কথাটা কানে ভেসে এলো অভিরূপের, তোর যেই বউ দেখবি ঘুমিয়ে পড়েছে। অভিরূপের মাঝে মাঝে সারফারাজকে সব জানতা মনে হয়, নইলে দুনিয়ার সম্পর্কে এত ধারণা তার কোত্থেকে এলো? তার বাসর ঘরে তার স্ত্রী ঘুমিয়ে পড়বে এটা সারফারাজ কিভাবে জানল? নিজের মনের এলোমেলো অদ্ভুত প্রশ্ন সাইডে সরিয়ে শেরওয়ানি বোতাম খুলতে খুলতে অভিরূপ বিছানার কাছে এসে দাঁড়ালো। এরপর হাত বাড়িয়ে নেলির মাথায় স্পর্শ করে ডাকল, নেলি, ঘুমাচ্ছ? আকস্মিক কারো হাতের স্পর্শে হকচকি উঠল নেলি। নিজেকে কোনো মতে ধাতস্থ করে সামনে মুখ তুলে তাকাতেই শ্যামবর্ণের মায়াবী মুখের মানুষটির সাথে চোখাচোখি হলো। অভিরূপের মুখশ্রী জুড়ে আজ নতুন এক সৌন্দর্য ধরা দিয়েছে। তাকে দেখতে বড্ড আকর্ষণীয় লাগছে। অভিরূপ তার স্বামী এটা মনে পড়তেই নেলির হাত পা কেঁপে উঠল, সেই সাথে চোখ মুখ হলো ফ্যাকাশে। অভিবোধার টের পেল নেলিব্রতরের অবস্থা, তাই নমনীয় গলায় বলল, চলো ফ্রেশ হয়ে ঘুমোবে। নেলি মাথা ঝাঁকালো, এরপর বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো। নেলি আর অভিরূপ মুখোমুখি হতেই নেলির বাহু আলতো করে ধরে অভিরূপ বলল, তোমায় খুব সুন্দর লাগছে নেলি, একদম হাতে বানানো পুতুলের মতো। এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার স্ত্রী। নীলি অল্প হাসল। অভিরূপ হাতের আজলায় নীলির সফেদ মুখটা ধরে কপালে চুমু খেল। আবেশে চোখ বন্ধ করে ফেলল নীলি। অভিরূপ ঘোর লাগা চোখে সেই সৌন্দর্য গিলে নিল। এরপর চোখের পাতায় চুমু এঁকে বলল, চলো ফ্রেশ হয়ে নামাজ পড়ি। নীলি মাথা কাঁধ করে সায় জনিয়ে লাগেজ থেকে এক সেট জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নীলি যেতেই বেডসাইড টেবিলের উপর নজর গেল অভিরূপের।
টেবিলে এক গ্লাস জাফরান মিশ্রিত দুধ, ফল আর মিষ্টি রাখা। টেবিল থেকে নজর সরিয়ে গায়ের জামা খুলে বাইরের ওয়াশরুমে ঢুকে গেল সে। প্রায় মিনিট 20 পর গায়ে একটা লং টি শার্ট আর পালাজ্জো পরে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো নেলি। অভিরূপ বসে যেন তারই অপেক্ষা করছে। নেলিকে দেখেই উঠে দাঁড়ালো অভিরূপ। এরপর জায়নামাজ এগিয়ে বলল, অজু করেছ? হ্যাঁ বোধক মাথা নাড়াল নেলি। অভি হাত ইশারায় বলল, ঠিক আছে, চলো। অভির পাশে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাত ধরল নেলি। অভি তার সমস্ত দোয়া নেলির মোনাজাতে ঢেলে দিয়ে বলে উঠল, সমস্ত দোয়া তোমাকে দিয়ে দিলাম, স্বামী সন্তান নিয়ে সুখী হও। মোনাজাত শেষ করে প্রশস্ত হাসল নেলি। এরপর জবাবে বলল, তোমার সমস্ত দোয়া কবুল হক, আমিন। ধীরে ধীরে রাত বাড়ল, সেই সাথে বাড়ল শীতের প্রকোপ আর হিম বাতাস। গোসল করার কারণে নেলির ঠোঁট কেঁপে কেঁপে উঠল, সেই সাথে কালো হয়ে এলো হাত। অভিরূপ নেলির বরফসম হাত নিজের হাতের মুঠুই নিয়ে বলে উঠল, কম্বলের নিচে এসো। নেলি অভিরূপকে অনুসরণ করে বিছানায় উঠে বসল। অভিরূপ শুয়ে নিজের পাশের জায়গা নেলিকে নির্দেশ করে বলল, আমার কাছে এসো। অভিরূপের পাশে শোয়ার কথা চিন্তা করতেই নেলির গাল রক্তিম আভায় ছেয়ে গেল, সেই সাথে বুকে ভয়ে এসে হানা দিল। অভিরূপ নেলির হাত ধরে টেনে জোর করে নিজের পাশে শুইয়ে নেলির পেট জড়িয়ে ধরল। এমন সময় হো হো করে হেসে উঠল নেলি, পেটে তার অসহনীয় সুরসুরি। অভিরূপ বুঝতে পেরে হাত সরিয়ে নিল। এরপর নেলির গলার ভাঁজে মুখ ডুবাতে চাইল। এবারও চিংড়ি মাছের মতো লাফিয়ে হেসে উঠল নেলি। অভিরূপ শক্ত হাতে নেলির মুখ চেপে ধরে বলল, সবাই জেগে যাবে, প্লিজ এভাবে হেসো না। নেলি চোখ বুজে আশ্বস্ত করল অভিকে। অভিরূপ নেলির মুখ থেকে হাত সরিয়ে নেলির হাত নিজের হাতের করপুটে নিয়ে বলে উঠল, অভিরূপ তপ্ত শ্বাস ফেলল। তার রাগ হলো এবার নেলির ওপর। বিছানা থেকে তড়িৎ নেমে দাঁড়ালো অভিরূপ। এরপর গায়ে টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে মেরে নেলিকে আহত গলায় বলল, ঘুমাও নেলি, অনেক ধকল গেছে, আমরা কাল কথা বলবো। বলেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো অভি। এরপর ফোন থেকে সারফারাজকে টেক্সট পাঠালো, বারান্দায় দাঁড়িয়ে শীতের রাতে দুঃখ বিলাস করছি, কিন্তু সিগারেট নেই বিধায় ফুঁকতে পারছি না। ও কাজের প্যাকেট না দিয়ে যদি একটা সিগারেটের প্যাকেট দিতি তবে বেশ উপকার হতো। মেসেজ পাঠিয়ে ফোন ছুঁড়ে মারল বেলকনিতে পাতানো ডিভানে। এই শীতের রাতে কুলকুল করে খামছে অভি। তার শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। মাথায় চূড়ান্ত ক্রোধ, ইচ্ছে করছে চড়িয়ে নেলির গাল লাল করে ফেলতে। নিজের সমস্ত শক্তি দিয়ে বারান্দার গ্রিল চেপে ধরে ফসফস করে শ্বাস নিল অভিরূপ। এমন সময় ত্রস্ত পায়ে অভিরূপের পেছনে এসে দাঁড়ালো নেলি। এরপর শীতল 2 হাতে পিছন থেকে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে অপরাধী গলায় বলল, আম সরি, বেশি বাড়াবাড়ি করার জন্য আমি সত্যি দুঃখিত, ভেতরে চলো প্লিজ। অভি উষ্ণ শ্বাস ছড়ে ভারী কণ্ঠে বলল, আমার ঘুমোতে সময় লাগবে, তুমি ঘুমাও নেলি। অভিরূপের রাগ বুঝতে পেরে আরেকটু মিয়ে গেল নেলি। সে শক্ত হাতে অভিকে নিজের পানে ফেরালো। এরপর 2 হাতে অভিরূপের গলা জড়িয়ে পা উঁচু করে ঠোঁটে চুমু খেল। এরপর চোয়ালে, গলার নিচে। সংকোচে নিরুত্তাপ রইল অভিরূপ, কারণ নেলিকে বিশ্বাস নেই তার ফিলিংসে পানি ঢেলে এখনই হো হো করে উঠবে। অভিরূপের উন্মুক্ত পিঠে শীতল হাতে খামচে ধরল নেলি। উন্মোদনায় চোখ খিচে বুঝে নিল অভিরূপ। ধীরে ধীরে নিজের ভালোবাসা একটু একটু করে জাহির করল নেলি। অভিরূপ শ্বাস ভারী গলায় হাঁপাতে হাঁপাতে শুধালো, আর হাসবে না? বোধক মাথা নাড়ালো নেলি। এরপর অভিরূপকে শক্ত করে জড়িয়ে ধরল। হ্যাচকা টানে নেলিকে পাঁজা কোলে তুলে ঘরে ঢোকে দরজা আটকে দিল অভিরূপ। এরপর বাতি নিভিয়ে ফিসফিস করে নেলির কানে কানে বলে উঠল, ভালোবাসি নেলি জান, তোমার কাছে আমার পুরোটাকেই সমর্পণ করলাম। তোমার যা করতে ইচ্ছে করে তুমি তাই করো আমায়। সুফিয়ান চৌধুরীর বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে সমানে কলিংবেল টিপসে সারফারাজ, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। রূপকথাকে 50 বারের উপরে ফোন করা হয়েছে, সেও ফোন তোলেনি। ধীরে ধীরে সারফারাজের ধৈর্যের বাঁধ ভাঙল। সে দরজায় লাথি বসাতে চাইল, কিন্তু ভদ্রতার খাতিরে পারল না। শেষমেশ বিরক্ত হয়ে সুফিয়ান চৌধুরী আর তার মেয়েকে পরে উচিত শিক্ষা দেবে ভেবে গাড়ি হাঁকিয়ে নিজের বাড়ি ছুটল।
রাস্তা ফাঁকা থাকায় রমনা থেকে রামপুরা যেতে তার বেশি সময় লাগলো না। গ্যারেজে গাড়ি পার্ক করে হন হন করে বাড়ির ভেতরে ঢুকলো। টেনে হিচড়ে গায়ের স্যুট খোলে টাইয়ের নট ঢিলে করতে করতে নিজের রুমের দরজা সজোরে খুলল সারফারাজ। দরজা খুলতেই বিছানায় কম্বল জড়িয়ে চোখ মুখ ঢেকে কাউকে ঘুমন্ত অবস্থায় চোখে পড়ল। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে রুমের ভেতর ঢুকল সারফারাজ। এরপর বিছানায় বসে কম্বল সরাতে ঘুমন্ত রূপকথার মায়াবী মুখটা নজরে এলো। রূপকথাকে দেখেই খুশিতে নাচতে ইচ্ছে হলো তার। শ্বশুর নামক অসুর চেয়ে তার বউকে আটকে রাখতে পারেনি ভেবেই আনন্দে লাফাতে ইচ্ছে করল তার। গায়ের পোশাক খুলে ঝটপট ফ্রেশ হয়ে রূপকথার পাশে চুপটি করে শুলো সারফারাজ। এরপর রূপকথাকে নিজের বাহুডোরে এনে ঠোঁটে আলতো ভালোবাসার পরশেকে শান্তির শ্বাস ছাড়ল। সারফারাজের বুকে মুখ লুকিয়ে সারফারাজকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে রূপকথা শুধালো, এত দেরি করলে কেন? রূপকথার মুখের ওপর থেকে লেপ্টে থাকা চুল যত্নের সহিত সরাতে সরাতে সারফারাজ বলল, তোমার বাপের বাড়িতে গিয়ে কলিং বেল বাজাচ্ছিলাম। রূপকথা হামি তুলে বলল, বাসায় তো কেউ নেই, তুমি ফোন তুলনি কেন বউজান? সারফারাজ ফোন করেছে আর সে টের পায়নি ভেবেই রূপকথার ঘুম ছুটল। সে বড় বড় চোখ করে উঠে বসে বিছানা হাতড়ে ফোন খুঁজল, কিন্তু বিছানায় ফোন নেই। ভ্রু কুচকে চিন্তিত ভঙ্গিতে বিছানা ছেড়ে নামল রূপকথা। এরপর কাবার্ডে রাখা ব্যাগখানা বের করে তাতে হাত ঢুকালো। ভেতরে সাইলেন্ট করা ফোন। রূপকথা ফোন বের করে সাইলেন্ট মোড সরিয়ে ব্যস্ত গলায় বলল, একদম মনে ছিল না। আর এটা সাইলেন্ট হয়েছে কিভাবে? ইস, অনেক অপেক্ষা করেছ তাই না? সরি রাজামশাই। বলেই সারফারাজের বুকে খুঁজল। রূপকথাকে কম্বল দিয়ে জড়িয়ে বুকে টেনে নিয়ে মাথায় বিলি কাটতে কাটতে সারফারাজ বলল, সরি বলে না, সব সরি আমি বলবো, তুমি শুধু খবরদারি করবে আমার ওপর। আমাকে শাসন করার পুরো ক্ষমতা তোমার হাতে সঁপে দিয়েছি আমি। তোমার কাছে ফিরতে আমার বড্ড দেরি হয়ে গিয়েছে। আমাকে ছাড়া এই কনকনে ঠান্ডায় তোমার একা ঘুমোতে হয়েছে। দাও, শাস্তি দাও আমাকে। রূপকথা সারফারাজের নাকে নাক ঘষে বলে উঠল, আজ শাস্তি দেবার মোড নেই, শরীর ক্লান্ত, অন্যদিন দেব। সারফরাজ দুষ্টু হেসে ফট করে বলে উঠল, তবে কাল। রূপকথা সারফরাজের বুকে আলতো করে কয়েক ঘা লাগিয়ে বলে উঠল, শাস্তির নাম করে খালে ফায়দা লুটা না, ছুটাচ্ছি দাঁড়াও। ভোরের কুয়াশা হটিয়ে তেজি সূর্য যখন কিরণ ছড়ালো তখন ঘুম ভাঙল সারফরাজের। রূপকথা এখনো ঘুমে বিভোর। সন্তর্পণে রূপকথার মাথার নিচ থেকে নিজের ঝিমধরা হাতটা বের করল সারফরাজ। এরপর রূপকথার কপালে ভালোবাসার পরশ বুলিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজের উদ্দেশ্যে গার্ডেন এরিয়ায় এলো সারফরাজ। বাগানের কোণে হালকা জগিং করতে দেখা মিলল সুফিয়ান চৌধুরীর। সকাল সকাল শ্বশুরমশাইকে বাগে পেয়ে ঠোঁটে প্রশস্ত হাসি ফুটল সারফরাজের। ছোট ছোট দৌড়ে সুফিয়ান চৌধুরীর পেছনে দাঁড়িয়ে সারফরাজ খোশ মেজাজে বলে উঠল, মেয়ে লেজ ধরে আমাকে জ্বালাতে চলে এসেছেন তাই না? আকস্মিক সারফরাজের গলা পেয়ে পেছন ফিরলেন সুফিয়ান চৌধুরী। এরপর চোখ মুখ কুচকে বাজখাই গলায় বললেন, দিলি তো আমার সুন্দর সকালটা খারাপ করে, ধুর। সারফরাজ কিটকিটিয়ে হেসে বলে উঠল, মেয়েকে ছাড়া এই 1 মাস কেমন লেগেছে শ্বশুর আব্বা? যেমনই লাগুক, তোকে বলবো কেন? তুই আমার কে? আমার ভালো লাগা মন্দ লাগায় কি আসে যায় তোর? তুই তো আমার জনম জনমের শত্রু। সে যাই হোক, মেয়েটাকে এভাবে বশ না করলেও পারতি। এই যা, আমি আবার কি করলাম? দাঁত কিড়মিড় করে মুখ ভেঙচে বললেন, কচি খোকা, ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ কাঁটাসহ চিবিয়ে খায়। তোকে ফেলে মেয়ে আমার কিচ্ছুতেই ও বাড়িতে থাকবে না। এই শীতের রাতে বিয়ে বাড়ি থেকে জোর করে ধরে বেঁধে আমাকে আর তোর শাশুড়িকে এখানে নিয়ে এসেছে। মেয়েটা তো এমন ছিল না আমার, মাথাটা পুরো খেয়ে নিয়েছিস তুই, হারামজাদা। বউ তার একনিষ্ঠ ভক্ত ভেবেই সারফরাজের পেটে প্রজাপতি উড়ল। ভনিদা শেষ করে সুফিয়ান চৌধুরী সিরিয়াস গলায় শুধালেন, ক্যালিফোর্নিয়া ফিরবি কবে? সামনে রূপকথার এক্সাম আছে, তুই এভাবে ওর কাছে থাকলে ওর পড়া হবে না। মেয়েটা পড়াশোনা সব চাঙ্গে তুলে বসে আছে। সারফরাজ লম্বা শ্বাস ফেলল, এরপর বলল, আগামী মাসেই চলে যাব একবারে লম্বা সময়ের জন্য। ফিরব মাস 6 পর। বিজনেস সামলানো টাফ হয়ে যাচ্ছে এভাবে। সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, 2 দিন পর তোদের ঘরে নতুন মেহমান আসবে, তাকে তোর এই কালো অধ্যায় দেখিয়ে বড় করবি?
সারফারাজ তাৎক্ষণিক মাথা নেড়ে বলে উঠল, আমি কখনো কোনো নিরীহ, নিরপরাধ, অসহায়, নির্দোষ মানুষের প্রাণ নেইনি কমিশনার সাহেব। আমার সন্তান আমার কালো অধ্যায়ে নয়, আমার নীতিতে বড় হবে। যে ভালো করবে তার সামনে তালি বাজাবে, যে অন্যায় করবে তাকে জ্যান্ত পুঁতে দেবে, আর পিঠ পিছে যে বিশ্বাসঘাতকতা করবে তার জন্য একটাই শাস্তি, মৃত্যু। সুফিয়ান চৌধুরী চোখ কপালে তুলে শুধালেন, আরেক সারফারাজ পয়দা করবি? সারফারাজ বাঁকা হেসে পুশআপ দিতে দিতে বলে উঠল, নিজের নাম উজ্জ্বল করতে হবে না? নানার মতো ভীতু হলে চলবে কি করে? আমি ভীতু নয়তো কি? তুই কিন্তু আমাকে অপমান করছিস, এর শোধ ঠিক তুলব আমি। ঠিক আছে আব্বাজান, শোধ তোলার অপেক্ষায় রইলাম।